হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের অনিকেত স্যার। তো তোমাদের এসএসসি জিডির কিন্তু এখন এক্সাম হচ্ছে এবং এসএসসি সিলেকশন পোস্টের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তাছাড়া সামনে বহু ভ্যাকান্সি বেরোবে, সেটা ডাব্লিউবিপিএসসি হোক, ডাব্লিউবিপি বা অন্য যে কোনো এক্সাম, সেটা ব্যাংক হতে পারে, ডাব্লিউবিপিএসসি, এবং প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে। তো সুতরাং তোমরা প্রিপেয়ার করা কিন্তু শুরু করে দাও। যে যে চাকরির সিস্টেমটা বন্ধ হয়ে গেছিলো ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু পুনরায় চালু হতে চলেছে। তো সেই কারণে তোমাদের নতুন করে প্রিপেয়ার কিন্তু সমস্ত কিছু করতে হবে। তো তাই জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ম্যাথ রিজনিং একটা বিশাল ফ্যাক্টর থাকে তাদের, যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আনক্লিয়ার হওয়ার জন্য বা ওপেক হওয়ার জন্য। তো সেই সমস্ত কারণে তোমাদের এই চ্যানেল ফলো করতে হবে। তো এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং সাথে তোমাদের নিজস্ব কি দরকার সেইটা তুমি কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারো, বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো চলো দেখি এখানে কি বলেছে। যে এইখানে দুটো রাশি দিয়ে দিয়েছে, এবার এদের মধ্যে কোনটা বড়। তাহলে এই দুটোর স্কোয়ার যদি করি, তাহলে স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার করলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আমরা লিখতে পারি। তাহলে এইটা যদি স্কোয়ার করি কি হবে? 8 প্লাস 2√15। এবার 15কে আমি যদি 16 ধরি, কত হবে? 2√4, 2√16, মানে 8 প্লাস 8 16 হবে এটা। আবার এইটা যদি স্কোয়ার করি তাহলে কি হবে? 8 প্লাস 2 মানে 10 প্লাস 2√16, এটা কত হবে? 18। তাহলে এদের মধ্যে বড় কে? ওয়াই বড়, তাহলে ওয়াই গ্রেটার দ্যান এক্স, মানে এক কথায় এই যে এইটা হবে আমাদের উত্তর। তাহলে কি বলেছে দেখো, একটি ব্যাগে নীল সবুজ মার্বেলের অনুপাত দিয়েছে। আচ্ছা, ধরে আমি প্রথমে ছিল 3x প্লাস, এই যে কতটা যোগ করেছে? 20টা যোগ করেছে, 20টা যোগ করেছে। আবার এদিকে কি বলেছে? 4x প্লাস 15 সমান কত বলেছে? 4/5। ঠিক আছে, এই যে 4/5। এইবারে এখান থেকে যদি এক্স এর মান বের করি, 3×5 = 15, 4×4 = 16, এক্স আসবে, এক্স ইকাল টু আসবে 40। এবার এক্স ইকাল টু যদি 40 আছে, তাহলে প্রথমে এখানে কয়টা ছিল? 4 3 7 6 13, 200, 4 13, 4 3 7 6 13 ইন্টু 40, 520। আচ্ছা, এইবারে কি বলেছে? যে অজানা সংখ্যক সবুজ মার্বেল যোগ করা হয়। তাহলে অজানা সংখ্যক যদি সবুজ মার্বেল যোগ করা হয়, প্লাস, আচ্ছা এইটা আমাদের কি বেরোলো? টোটাল বেরোলো। তাহলে এখানে টোটাল কত বেরোলো? 520টা। ঠিক আছে, 4 3 7 আর 6 13, 520টা আমাদের বেরোলো। এইবার বলেছে তবে লাল নীল ও সবুজ মার্বেলের অনুপাত হয়। তাহলে এইখানে টোটাল দেখো কি বলেছে, যে তাহলে এইটা কত ছিল? অ্যাকচুয়ালি কত ছিল? তাহলে এইটা যদি এক্স এর ভ্যালু যদি 40 বাড়ে, এটা ছিল 120টা, এইটা ছিল 160টা, এবং এইটা ছিল 240টা। ঠিক আছে, এইবারে এইখানে কটা যোগ করা হয়েছে? 20টা যোগ করা হয়েছে, মানে 140 হয়ে গেছে। এইখানে কটা যোগ করা হয়েছে? এইখানে যোগ করা হয়েছে আমাদের 15টা, মানে 165টা। আর এইখানে 7টা, সরি এখানে 7টা না, এখানে অজানা সংখ্যক, মানে এক্স আমি যোগ করেছি। তাহলে এইটা কত রেশিও বলেছে? এবার এইটা রেশিও হচ্ছে 4:5:7। এইবার দেখো আমরা কি ব্যবহার করবো। 4-এর ভ্যালু দিয়ে দিয়েছে 140, তাহলে 1-এর ভ্যালু কত? 35। তাহলে 7-এর ভ্যালু কত? 245। তাহলে 240 মাইনাস 245 কত হবে? 5। এই যে আমার হয়ে গেল উত্তর। জাস্ট এইখান থেকে আমি একটা, জাস্ট এইখানে এক্স এর ভ্যালু বার করে নিলে এইখান থেকে আমি টোটালটা কিন্তু ক্যালকুলেট করে দিতে পারবো। এবার দেখো এই ধরনের অঙ্ক যেগুলো আছে সেটা তোমরা কিভাবে করবে। এখানে 1 লিখলে, এখানে 2 লিখলে। এবার এইখানে কটা প্লাস আছে? 3টে প্লাস আছে, তাহলে 3টে দাগ দিলে এরকম। ঠিক আছে, এইবার উপরে যেটা তোমরা করবে সেটা হলো, এইখানে দেখো 4 আছে, তাহলে 4 লিখলে। এইখানে কত আছে? 3 আছে, এবং এখানে কত আছে? 2 আছে। এই 3টে সংখ্যা লিখলে। এইবার আমরা কি করব? এইটার সঙ্গে গুণ করব, এইটার সাথে যোগ করব।
এবং এইটার সাথে কিন্তু গুণ করবো, তাহলে 4 দুগুণ 8 আর 1 9। আবার এইখানেও তাই, এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে যোগ, 3 নং 27 আর 2 29, 2 ইন্টু 29 58, 58 আর যোগ 9 37। তাহলে উত্তর কি হবে? এইটা বা এই যে আগের সংখ্যাটা মানে 67/29। এই পদ্ধতিতে কিন্তু তোমাদের করতে হবে। আবার বুঝে নাও, এই যে 1 লিখলাম, এই যে 1 আর এই যে 2 লিখলাম, এইখানে 3টে দাগ দিলাম, মানে এইখানে 1 2 3টে আছে, এই যে 3টে দাগ দিলাম, দেওয়ার পরে এইবার এইখানে কত লিখলাম? 4 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 2 লিখলাম। তাহলে এইটার সঙ্গে এটা গুণ হলো আর এইটার সঙ্গে এটা যোগ হলো, তাহলে যোগ দিতে 4 দুগুণ 8 আর 1 9। আবার এইটার সঙ্গে এইটা গুণ হলো আর এইটার সঙ্গে এইটা যোগ হলো, তাহলে যোগ হলে 3 নং 27 আর 2 29। আবার এইটার সঙ্গে এইটা গুণ হলো, এইটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে 58 মানে 67, তাহলে 67/29, এই হলো আমাদের উত্তর। দেখো, এও একটি ব্যবসায় 40,000 60,000 বিনিয়োগ করে 50,000 লাভের মধ্যে। আচ্ছা, 40,000 60,000 মানে কি? এটা রেশিও হলে 2:3 হয়ে যাবে, তাহলে এই রেশিওতেই লাভ হবে। তাহলে 3 আর 2 কত হয়? 5 হয়। তাহলে 5-এর ভ্যালু কত দেওয়া আছে? 50,000, 50K। তাহলে এইখানে কার ভ্যালু বের করতে হবে? এ এর শতাংশ। তাহলে এ এর শতাংশ কত হবে? 2 এর ভ্যালু বের করতে হবে, মানে 20K। দেখো, এ একটি ব্যবসায়িক বিনিয়োগে 3:5 অনুপাতে অবদান রাখে, তারা 64,000 লাভ করেন। এই কার্যকরী অংশীদার, আচ্ছা, লাভের অতিরিক্ত 10% পান। ঠিক আছে, তাহলে এ এবং বি কত অনুপাতে? 3:5 অনুপাতে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এটাকে তোমরা ধরো না 30:50, ঠিক আছে, ক্যালকুলেশন সুবিধার্থে। আচ্ছা, এখানে কি বলেছে যে এ একজন কার্যকরী অংশীদার, তাহলে লাভের অতিরিক্ত 10% পান। তাহলে মনে করো 64,000 লাভ হয়ে 64,000 টাকা লাভ হয়েছে। এই 64,000 টাকার মধ্যে 3:5 অনুপাতে মানে 1-এর ভ্যালু 8,000। ঠিক আছে, অলরেডি এই যে 10%, এই 10%টা বাদ দেওয়া, অর্থাৎ 8,000 বাদ দেওয়ার পর যেটা থাকবে, এই 8,000টা কে পাবে? এই 8,000টা এ পাবে। তাহলে এই 8,000টা বাদ দেওয়ার পর কত থাকবে? এই 8,000টা বাদ দেওয়ার পর থাকবে 56,000। এইবার এই যে 56,000, এই 56,000 টাকা আমাকে এই অনুপাতে ভাগ করতে হবে, মানে এর ভ্যালু হয়ে যাবে 21,000, মানে এই সেম রেশিওতে, মানে 3:5 অনুপাতে। আর এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হয়ে যাবে 35,000। এবার এ যে এ আগে কত পেয়েছিল? আরো 8,000 পেয়েছিল, তাহলে এর এর মোট লাভ্যাংশ কত হবে? ঠিক আছে, 56,000 এর কার্যকরী লাভের অতিরিক্ত। আচ্ছা, ও সরি সরি, এটা 8,000 না, সরি, এটা হয়ে যাবে 6,400। ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছে। এইটা হয়ে যাবে 6,400। পুরো ক্যালকুলেশনটাই আমাদের নতুন করে করতে হবে। এটা আমাদের ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছে, একটু এটা অ্যাডজাস্ট করে না, আমাদের একটু ক্যালকুলেশন করতে এটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা আমি আবার করে দিচ্ছি। দেখো, 3:5 অনুপাতে বলেছে অবদান রাখে। এইবার এর মধ্যে 64,000 তারা লাভ করেন, লাভ করলো কত? 64,000। তাহলে এর মধ্যে থেকে আগে 10% আমাকে বাদ দিয়ে দিতে হবে, মানে 6,400 আমাকে বাদ দিয়ে নিতে হবে। এরপরে এই যে এইখানে যেটা থাকবে সেইটা দিয়ে আমার ক্যালকুলেট হবে। এবার এইটা থেকে যদি 6,400 বাদ দিয়ে কত থাকবে? 0 0 6 7, এই যে 57,600, এইটাকে আমাকে ভাগ করতে হবে। তাহলে এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? এ যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করবো, করে 3 দিয়ে গুণ করবো। তাহলে এইটা করলে 8 দিয়ে 7 8 56, 8 2 16 7200, বা 3 2 6, 3 4 21, 21,600। তার সঙ্গে এই যে কোনটা যোগ হবে? প্রথমে বাদ দিয়েছিলাম কত? 6,400। এটা কি জন্য বাদ দিয়েছিলাম? কারণ এটা এর যে শেয়ার সেইটা ছিল, যে 10% অতিরিক্ত পেয়েছিল, তাহলে এই যে 6,400 আমার চলে আসলো। ঠিক আছে, 0 0 0 8, এই হলো কিন্তু আমার উত্তর।
দেখো নেক্সট কি বলেছে যে পেট্রোলের দাম 5% বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধির আগে ছিল 82 টাকা। একজন ব্যক্তি প্রতি মাসে 3045 কিলোমিটার ভ্রমণ করেন, তার গাড়ি প্রতি লিটারে 15 কিলোমিটার মাইলেজ দেয়। ঠিক আছে, পেট্রোলের দাম বাড়ার কারণে তার মাসিক যাতায়াত খরচ কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, আগে দাম ছিল কত? 82 টাকা। ঠিক আছে, ওর কত কিলোমিটার, কত লিটার তেল লাগছে সেটা যদি আমি বার করে দিতে পারি তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এবার কত লিটার তেল লাগছে সেটা কি হবে, যে কত কিলোমিটার ভ্রমণ করলো, বায়ুর প্রতি লিটারে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে, 15 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, তাহলে এটা কাটলে কত হবে? 203 লিটার। এইবার এই যে 82 টাকায় 5%, এটা মানে কত? এইবার এই যে 82 টাকার 5%, এইটা যদি আমি বার করে দিতে পারি তাহলে 203 লিটারের সঙ্গে ওটা গুণ করলে আমার রেজাল্ট চলে আসবে। তাহলে 203 ইন্টু 4.1। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে যেটা হবে সেটাই আমার উত্তর। তাহলে এটা আসবে 20.3, আর এটা আসবে 3 4 12, 2 হাতে আমার 1, 812, তাহলে 832.3। এটার উত্তর কত হবে? 832.3। তা 832.3 মানে 832, এর নিকটতম টাকায় দেখো উত্তর দিয়ে দিয়েছে। 75 জন কর্মচারী একটি দলে, কর্মচারীর প্রতি গড় মাসিক বিক্রয় হলো 1.8 লক্ষ টাকা। যদি 30 জন জুনিয়র কর্মচারী গড় বিক্রয় 1.2 লক্ষ হয় তবে সিনিয়র কর্মচারীদের গড় মাসিক বিক্রয় কত? আচ্ছা দেখো, আচ্ছা 30 আর 75 এইটাকে আমি রেশিওতে ছোট করে নিতে পারি। ঠিক আছে, উত্তর একই আসবে। এই যে 30 আর 75 দেওয়া আছে, তাহলে 30 45 আর 75 লিখতে পারি আমি এখানে। এটাকে 5 দিয়ে কাটলে 6 9 আর 15, আরো ছোট করলে 2 3 5। আচ্ছা, এটাকে আমি 2 3 5 করে নিলাম। এইবারে দেখো কিভাবে করব। এই যে 2 যেটা আছে, 2 এর কত বলা আছে? 2 এর বলা আছে হলো 1.2। ঠিক আছে, সিনিয়রদের আমাকে বার করতে হবে। 5 এরটা দেওয়া আছে কত? 1.8। আচ্ছা, এই যে এদের ডিফারেন্স, এবার এটা কত হবে? 0.6 কত কম হচ্ছে? 0.6 কম। তাহলে এই 2 এর উপরে কত কম? -1.2। ঠিক আছে, এইবারে এইখানে যে -1.2 কম হলো, ঠিক আছে, এই যে -1.2টা কম হলো, এইবার আমাকে এখানে কি করতে হবে? আচ্ছা, এটাকে তোমরা অ্যালিগেশনের মাধ্যমে করতে পারো, আমি আরো শর্টে বলে দিচ্ছি। এটাকে দাঁড়া, অ্যালিগেশন দিয়ে করলে আরো সোজা হয়ে যাবে। দেখো, এটা ছিল 1.2, এটা ছিল 1 পয়েন্ট, এটা যে আমরা জানি না এটাই বার করতে হবে। এটা ছিল 1.8, আর এটা হলো 2, এটা 3। ক্যালকুলেশন একই। তাহলে x যদি আমি বার করি 3x ইকুয়াল টু কি লিখতে পারি আমি এখানে? 18 আর 5 মানে 1.8 মানে 9, 3x প্লাস 2.4 ইকুয়াল টু কি হবে? 9। তাহলে 3 মাইনাস 0.8 ইকুয়াল টু x। তাহলে x ইকুয়াল টু কি হবে? 2.2 লাখ। এই যে অ্যালিগেশনের মাধ্যমে করলে সবচেয়ে ছোট হবে এটা, সুতরাং ওই জন্য এইভাবে করা হলো এটার থেকে। আচ্ছা, এটা হলো আমরা ওয়েটেড এভারেজের পদ্ধতি। এইভাবে যদি করি আমাদের তাও হবে। আচ্ছা, একটি কোম্পানি 20টি হাই এন্ড ল্যাপটপ এবং কিছু স্ট্যান্ডার্ড ডেস্কটপের অর্ডার দিয়েছে। একটি হাই এন্ড ল্যাপটপের দাম স্ট্যান্ডার্ড ডেস্কটপের তুলনায় 5 গুণ বেশি। ভুলের কারণে ডেলিভারিতে ল্যাপটপ ও ডেস্কটপের সঙ্গে অদল বদল করা হয়েছে। এর ফলে মোট বিল 80% বৃদ্ধি পেয়েছে। মূল অর্ডারে হাই এন্ড ল্যাপটপ এবং স্ট্যান্ডার্ড ডেস্কটপের সংখ্যার অনুপাত কত ছিল? আচ্ছা, 20টি হাই এন্ড ল্যাপটপ এবং 20টা ল্যাপটপ এবং স্ট্যান্ডার্ড ডেস্কটপের অর্ডার দেওয়া হয়েছিল। ঠিক আছে, এইবারে যে ডেস্কটপের যে দামটা ছিল
50% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা একটু দাও, এটাকে আরো শর্টে করা যাবে। আচ্ছা এখানে কটা বলেছে ল্যাপটপ? 20টা ল্যাপটপ এবং কিছু পরিমাণ ডেস্কটপ, মানে এন সংখ্যক ডি এর অর্ডার করলাম। সেখানে মোট বিল দেখা যাচ্ছে পি হচ্ছে। আর এবার এইখানে কি বলেছে যে একটি হাই এন্ড ল্যাপটপের দাম ডেস্কটপের তুলনায় 5 গুণ ছিল, যে ভুলের কারণে ডেলিভারিতে ল্যাপটপের সংখ্যা অদল বদল করা হয়েছে। মানে এইখানে এন ল্যাপটপ চলে এসছে, এখানে 20টা ডেস্কটপ চলে এসছে, যার ফলে এটা কি হয়েছে 80% বৃদ্ধি পেয়েছে। মানে 180 পি, এইটা 100 পি ধরে নাও, 100 পি। ঠিক আছে, এইবারে দেখো এখানে একটা জিনিস বলেছে যে এই যে ডি এর যে মান, এইটাকে তোমরা এখন চেঞ্জ করে দেওয়া যায় শুধু। এই যে ডি এর যে মান, এখানে কি বলেছে যে একটি হাই এন্ড ল্যাপটপের দাম একটি স্ট্যান্ডার্ড ডেস্কটপের তুলনায় 5 গুণ বেশি ছিল। তাহলে এই যে ল্যাপটপ এর প্রাইস যদি এই যে ডেস্কটপ এর প্রাইস যদি আমাদের পি হয়, তাহলে এর কত হবে? এর হলো 5p। ঠিক আছে, আবার এর ক্ষেত্রে এই ল্যাপটপের দাম যদি এনপি হয়, ডেস্কটপের সংখ্যা ডেলিভারিতে ল্যাপটপ ডেস্কটপের সংখ্যা অদল বদল হয়ে যাবে। আচ্ছা, 20টা ল্যাপটপ, তাহলে এইটা হয়ে যাবে 5p আর এটা হয়ে যাবে পি। ঠিক আছে, তাহলে এইটা তাহলে কি দাঁড়ালো? 100 এনপি প্লাস এনপি ইকুয়াল টু 100p, আর এটা কি দাঁড়ালো? 5 এনপি প্লাস 20p ইকুয়াল টু কত দাঁড়ালো? 180p। ঠিক আছে, এইবারে এর মধ্যে যে কোনো একটাকে তোমরা অমিট করো। ঠিক আছে, এর মধ্যে তোমরা যে কোনো একটাকে, মানে জাস্ট ইকুয়েশন যেহেতু ফর্ম হয়ে গেছে, এইবারে এখানে তোমাদের এলিমিনেশন করতে হবে। এইখানে এইটাকে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে এইটাকে 20 দিয়ে গুণ করলে কত হবে? 20 দিয়ে গুণ করে মাইনাস করো, তাহলে 20 দিয়ে গুণ করে যদি মাইনাস করি, তাহলে আমার এইটা কেটে যাবে। এইটা মনে করো 20 দিয়ে গুণ করলাম, 20 দিয়ে গুণ করলে দুটো, মানে এইটাকে জাস্ট প্রথম এক নাম্বারটাকে আমি 20 দিয়ে গুণ করে জাস্ট এবার মাইনাস করবো 1 থেকে 2, 1 থেকে 2টাকে আমি মাইনাস করবো এই দুটো ইকুয়েশনকে। তাহলে এইটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি, তাহলে না 20 দিয়ে না, এইটাকে আমাকে নিচেরটাকে আমাদের 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার কেটে যাবে। তাহলে আরো তো আসবে না। নিচেরটাকে আমার 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এই রাশিটা কেটে যাবে। মানে এই যে 2 নাম্বার ইকুয়েশনটা এলো এবং এইটা 1 নাম্বার এলো, এইটাকে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা তাহলে কেটে যাবে। তাহলে এইটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? n মাইনাস 400p সমান কি হবে? কাকে 20 দিয়ে গুণ করেছি? একে 20 দিয়ে গুণ করেছি, তাহলে 100 মাইনাস 3600p। তাহলে পি কে কেটে দাও এবার, তাহলে n ইকুয়াল টু কি লিখতে পারি? না এবার আসবে না। আচ্ছা এটা আমরা একটু হোল্ডে রাখছি, এটা আমরা পরে করে নেব। কোনো একটা গন্ডগোল আছে, এটা মনে হয় এই শিফটে এই অঙ্কটা মনে হচ্ছে ডিস্টার্ব ছিল, এটা অঙ্ক মাইনাসে আসছে রেজাল্ট। আচ্ছা, বার্ষিক 12% সুদের হারে 8,000 টাকার উপর 3 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ। এটাও খুব সোজা। বার্ষিক 12% সুদের হারে 3 বছর 4 মাসে। আচ্ছা, প্রথমে এরকম 12 হবে, 12 12 12, তারপরে 4 মাসের, তখন হয়ে যাবে
4 মাসে যদি হয় তখন আছে 4%। ঠিক আছে, এইবারে 8,000 টাকার উপরে তাহলে এটার কত বের করতে হবে, যে টোটাল আমাদের কত লাগবে। দেখো এইখানে 40%-এর কাছাকাছি বা একটু বেশি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আর কি হচ্ছে। দেখো 3টে 12 মানে 36%। 3 a পয়েন্ট a স্কোয়ার মানে 3 a স্কোয়ার, 3 a স্কোয়ার মানে 3 × 144 × 1728। 3টে 12 আমি এখান থেকে বার করে নিলাম, তাহলে এইটা যদি আমি কাটি হয়ে যাবে 432। তাহলে 432 যদি এখানে থাকবে 28, 7 2 9, 3 আর 1 4, আর এইটা এখানে যোগ হলো, এটা হবে 40.4928। এবার 40.4928 এর সঙ্গে আবার 4 যোগ করো। ঠিক আছে, এবার আচ্ছা এইটাকে আমি যেহেতু অপশন দূরে দূরে আছে, আমি এটাকে ধরে নিতে পারি 40.5-এর কাছাকাছি। এটা অ্যাপ্রক্স ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরছি, এটা 40.5-এর কাছাকাছি ধরে নিতে পারি। এইবার এর সঙ্গে আবার 4-এরটা ক্যালকুলেট করবো, মানে 44.5 প্লাস 40.5 ইন্টু 4/100, এটা আমি লিখতে পারি। আচ্ছা 4 দিয়ে কাটলে 25। ঠিক আছে, এইখানে জাস্ট 0 আর একটা বসিয়ে দাও। তাহলে এইবারে একটা ক্যালকুলেশনের সুবিধা থাকে, এইটাকে যদি আমি 0 করে নিই, ঠিক আছে, এইটাকে ধরো আমি 0 করে নিলাম, তাহলে উত্তর দেখে যাবে এর কাছাকাছি আসবে। এইটাকে 0 করে নিলাম, 25কে যদি আমি 16 দিয়ে কাটি তাহলে আমাদের 400 হয়। তাহলে এইখানে একটা 0 আছে, তার জন্য 1.6। তাহলে এটা কত দাঁড়ালো, যে 46.1%। ঠিক আছে, এইবারে এইটার 46.1% যদি আমি বের করি, দেখবো কত হবে। চারশো 61 ইন্টু 8 মানে 8 অক্ষে 8, 6টা 48, 8 4, 4টা 32, 36, 88। দেখো অ্যাপ্রক্স এই যে এর কাছাকাছি আসলো কিন্তু। তো এইভাবে তোমাদের সিস্টেমকে কাজে লাগাতে হবে, লাগিয়ে কাজ করতে হবে, ক্যালকুলেশনকে ছোট করতে হবে, অ্যাপ্রক্সিমেশন শিখতে হবে, তবে সে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে। এই অঙ্কটা আবার বুঝেন, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, যে যদি আমি 3 বছরে, তাহলে 12% সুদ, এই যে 12% সুদ আমি লিখলাম বরাবর, এবং 3 পরে ওকে বলেছে 4 মাসের, তার মানে 4%, মানে 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এইবারে এই 3টে যদি আমি বের করি, তাহলে কোন সূত্রে বের হচ্ছে, 3a.3a² আর a কিউব। তাহলে 3a মানে 36, 3a² মানে 3 ইন্টু 12² আর 12 কিউব। তাহলে এইখানে কি লিখতে পারি, 36 ইন্টু 432 ইন্টু 1728। এবার দশমিকের পরে কটা ঘর থাকবে, 4টা ঘর থাকবে। 4টা ঘর থাকলে 28 এখানে থাকবে, 17 এখানে যোগ হয়ে যাবে মানে 49, আর 4 এখানে অ্যাড হয়ে যাবে। এইবার এইটাকে আমি অ্যাপ্রক্স কত লিখতে পারি, 40.5। এইবার এই 40.5-এর সঙ্গে 4-এর যে সুদ সেইটা বার করতে হবে। এবার বার করে 40.5 যোগ 4 ইন্টু 40.5, সরি যোগ, এটা যোগ হয়ে যাবে, এটা ইন্টু 4/100 আমি লিখতে পারি। এইবারে যদি আমি এইটাকে, আচ্ছা এইখানে ক্যালকুলেশনে তোমাদের ক্যালকুলেশন সুবিধা ছোট করার পদ্ধতি দেখো, এইটাকে তুমি 4 দিয়ে যদি গুণ করো কত হবে, এখানে 2 অ্যাড হবে, আর এইদিকে 160, 162। তাহলে এইখানে 162 হবে, তাহলে 1.62 মানে 1.6 আমি ধরতে পারি, আর এইদিকে থাকলো হলো 40.5। তাহলে এটা কত হবে, চল্লিশ মানে সরি 40.5, 44.5। তাহলে 44.5 আর এইটা হলে 45, 46.1। এইবার এই যে 46.1 আসলে এটা অ্যাপ্রক্স কাছাকাছি খুব,
তাহলে 46.1 যদি হয় তাহলে 8,000 টাকার 46.1%। এইটা যেটা হবে সেটা হবে 3688, মানে এইটার কাছাকাছি। এই হলো আমাদের উত্তর। বোঝা গেল? একটি ক্যান্ডি শপের মালিক 3 ধরনের ক্যান্ডি কেনে, লাল, নীল, সবুজ। লাল ক্যান্ডি 3টি 15 টাকায়, নীল ক্যান্ডি 4টি 18 টাকায়, সবুজ ক্যান্ডি 5টি 22 টাকায় কেনা। আচ্ছা, তিনি সেগুলোকে তিনি সমস্ত ক্যান্ডি, মিশ্র ক্যান্ডি 2টি 10 টাকায় বিক্রি করেন। আচ্ছা, টোটাল কস্ট প্রাইস কত হলো দেখো। এর 3টা হলো 5 টাকা, মানে একটার প্রাইস কত আসলো 5 টাকা। আবার 4টি 18 টাকা, মানে 4.5 টাকা। আবার 5টি 22 টাকায়, মানে 4.4। ঠিক আছে, এইবারে দেখো 5 4 9 4 13, তাহলে 13.9 আসলো কটার? এটা 13.9 টাকা আসলো। 4 4 8, 5 4 9, 8 টাকা। এই যে 13.9 টাকা, এটা কটার প্রাইস? 3টার প্রাইস আসলো 13.9। ঠিক আছে, তাহলে দুটার প্রাইস কত আসবে? যে 13.9/3 × 2, এইটা আসবে। আচ্ছা, এইটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে, যেহেতু না ক্যালকুলেশন, আচ্ছা এইবার দুটার প্রাইস আমার এইটা আসলো। দুটার প্রাইস তার মানে কত আসলো? 18 8 হাতে 1, 26 আর 27, 27.8/3 আসলো দুটোর প্রাইস। ঠিক আছে, এইবার কি বলেছে যে দুটো 10 টাকায় কেনা হয়। তাহলে দুটো যদি 10 টাকায় কেনা হয়, তাহলে এটা দুটোর প্রাইস বেরোবে। তাহলে 10 এর সঙ্গে এখানে লেখা, এইটাও দুটোর প্রাইস সিপি, এইটা দুটোর হলে এসপি। তাহলে এই 3টা যা এর সঙ্গে গুণ করে দাও, তাহলে কত হয়ে যায়? দাঁড়ালো আমার 30 হলো। তাহলে এইখানে ডিফারেন্স কত হচ্ছে? 2.2/30 × 100। এইটা আমরা লিখতে পারি। তাহলে এইখানে আর একটা জিরোকে, এই জিরো কেটে দাও, তাহলে 22 22/30 না, 22/27.8, 2.2/27.8 × 100। ঠিক আছে, এইবারে এই যে পয়েন্ট যেটা ছিল এই দুটোই উঠে যাবে। এইটাকে কাটো 11/, এগারো বাই 13 × 26, 139 × 100। আচ্ছা, 1100/139। আচ্ছা, যদি 10 দেখো, এবার এইখানে যদি 10% হয় সেটা কিন্তু 1390 হতে হবে। এইবার যদি 9.229 হয়, তবে এখানে দেখো লস দেওয়া আছে একটা 9.2, সুতরাং এইটা আমাদের হবে না। 10% হলে এখানে 1390 হতে হবে, সুতরাং 10%ও কিন্তু উত্তর হবে না। আমি দেখেই বুঝে যাচ্ছি যে এইটা উত্তর হবে। একটি স্কুলে ছেলে মেয়ের সংখ্যার অনুপাত 7:5, যদি আরো 20 জন মেয়ে স্কুলে যোগ হয়, ছেলে মেয়ের নতুন অনুপাত 7:6 হয়। শুরুতে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? আচ্ছা, 20 জন মেয়ে যোগ হয়, তাহলে আগে কত ছিল? মেয়ে 5, এখন তাহলে 1-এর ভ্যালু কত বলা থাকলো? 20, কারণ এই যে দুটোর ভ্যালু, এই যে 5 আর 6, এদের ডিফারেন্স কত? 1, তাহলে 1-এর ভ্যালু 20। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রথমে কত ছিল? 7 × 12 × 20, মানে 240। ABC কতদিনে সম্পন্ন করলো? 30, 45 এবং 90। তিন, এটা 2, এটা 1। ঠিক আছে, এবার কাজটি যেখানে, এবার দেখো এ প্রতিদিন কাজ করে, বি এবং সি প্রতি 5ম দিনে যোগ দেয়। তাহলে আমাকে 5 দিনের একটা সাইকেল ধরে নিতে হবে। তাহলে 5 দিনে দেখো এ 4 দিন কাজ করে, তাহলে 3 4 12, তার সাথে 1 দিন 6, মানে 18। তাহলে 5 দিনে কত কাজ হচ্ছে? 18 ইউনিট। তাহলে আমার কত দিনে, তাহলে আমাকে কাজ করতে হবে কত? 90 ইউনিট। তাহলে 90 এর সঙ্গে কত গুণ করলে হবে? 5 গুণ করলে 90 হবে। তাহলে এর সঙ্গে 5 গুণ হয়ে কত হবে? 25 দিন। বোঝা গেল? দেখো 100 লিটারের একটি দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত দিয়েছে। এই দ্রবণের কিছুটা অংশ সরিয়ে নিলে সমপরিমাণ বিশুদ্ধ অ্যাসিড যোগ করা হবে। যদি অ্যাসিড ও জলের চূড়ান্ত অনুপাত 7:3 হয়, কত লিটার দ্রবণ সরানো হয়েছিল?
আচ্ছা, কিছুটা অংশ যোগ করে নিয়ে কিছু যোগ করা হয়েছে, অ্যাসিড যোগ করা হয়েছে। তাহলে আগে অ্যাসিড কত ছিল? 3/5, ঠিক আছে। এখন অ্যাসিড কত হয়েছে? 7/10 হয়েছে। এবং কি যোগ করা হয়েছে? অ্যাসিড যোগ করা হয়েছে। আচ্ছা, এইটার আগে এলসিএম করে না, তাহলে 10 দিয়ে যদি আমি গুণ করি, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 7, আর এটা হয়ে যাবে 10। তাহলে এটা কত হয়ে যাবে? 3:1। তাহলে আগের যে, আচ্ছা, আগের যে দ্রবণের যে 100 লিটার, তার মানে এই যে টোটালটা, এই টোটালের ভ্যালু বলেছে 100 লিটার। তাহলে নতুন অ্যাসিড যা যোগ করা হয়েছে তত লিটারই জল সরানো হয়েছিল। তাহলে এইবার এই যে একের ভ্যালু, সেটা কত হবে? 25 হবে। এই হলো আমাদের উত্তর। দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি এর থেকে কেউ শর্টে করাতে পারে, পুরা ইউটিউবে তুমি দেখে নেবে। এর থেকে যদি কেউ শর্টে করাতে পারে, তারপর আমাকে বলবে। দেখো, এটা আমি কিভাবে করলাম। দেখো, এখানে বলেছে যে কিছুটা অংশ সরিয়ে নিয়ে বিশুদ্ধ অ্যাসিড যোগ করা হলো। তাহলে অ্যাসিড যতটুকু সরানো হয়েছে, সেটাই কিন্তু আমাদের, অ্যাসিড যতটুকু যোগ করা হয়েছে সেই পরিমাণে সরানো হয়েছে। তাহলে এইখানে, তাহলে আগে অ্যাসিড কত ছিল? 3/5। এখন অ্যাসিড কত হলো? 7/10। কি যোগ করা হয়েছে? অ্যাসিড যোগ করা হয়েছে। এটা এলসিএম 5 আর 10-এর এলসিএম কত? 10। তাহলে এইটা থেকে যদি 10 দিয়ে গুণ করে, এটা হয়ে যাবে 6। এইটাকে যদি 10 দিয়ে গুণ করে যাবে, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 10। তাহলে এইখানে জাস্ট 3:1। এইবার এই যে টোটাল যে দ্রবণ, এর ভলিউম বলছে 100। তাহলে 1 লিটার অ্যাসিড যোগ করা হয়েছিল, মানে এই 4-এর মধ্যে 1 ইউনিট অ্যাসিড যোগ করা হয়েছিল। তাহলে এই 1-এর ইউনিট কত হবে? 25। এই হলো আমাদের উত্তর। দেখো, দুইজন শ্রমিক পি কিউ এর কর্মদক্ষতার অনুপাত পি, একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, কিউ একা কাজটি আছে 5 × 12/2। এটাই হবে উত্তর। তাহলে কত হবে? 30। একটি গাড়ি বৃত্তাকার ট্র্যাকের পি বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একটি এসইউভি কিউ বিন্দু থেকে যাত্রা শুরু করে, যা গতির অভিমুখে পি থেকে 600 মিটার এগিয়ে। আচ্ছা, ঠিক আছে। গাড়ির গতিবেগ 15 মিটার পার সেকেন্ড এবং এসইউভির গতিবেগ ট্র্যাকের পরিধি 1.5 কিলোমিটার। প্রথমবার এসইউভিটিকে ওভারটেক করার সময় কত দূরত্ব অতিক্রম করবে? দেখো, একটা বৃত্তাকার ট্র্যাকে যেটা বলেছে যে 600 মিটার, অর্থাৎ রিলেটিভ স্পিডের যে কনসেপ্ট, অর্থাৎ আপেক্ষিক দূরত্বর যে সেই কনসেপ্টটি আমাদের এখানে লাগাতে হবে। তাহলে এখানে মধ্যের দূরত্ব কত বলেছে? 600 মিটার। মানে এই যে ধরো একটা ট্র্যাক, এইখানে রয়েছে পি আর এখানে রয়েছে কিউ, ঠিক আছে। এইবার এদের এদের যে দূরত্ব, এটা বলেছে 600 মিটার, ঠিক আছে। এইবার পি বিন্দু থেকে একটি এসে, আচ্ছা, কিউ বিন্দু থেকে, আচ্ছা, এইখানে 600 মিটার দিয়েছে। এবার গাড়ির গতিবেগ, অর্থাৎ এরটা হলো 15 মিটার পার সেকেন্ড, এর হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমবার যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? যে 600 বাই এদের দুজনের কোন দিকে যাচ্ছে, এবং ট্র্যাকের পরিধি দেখো 1.5 কিলোমিটার, মানে 1500, ঠিক আছে। এইবার আমাকে গাড়িটার এইটা যদি দূরত্ব বার করতে হয়, আমার এইটা এখন কাজেই লাগবে না, এটা আমাকে কাজে লাগবে হলো পরে, ঠিক আছে। এইটা আমার এই ক্যালকুলেশন আমার কাজে লাগবে না। আমার দেখতে হবে দুজনের মধ্যেকার দূরত্ব কত আছে, রিলেটিভ স্পিড, এবং সেইটা অতিক্রম করতে সময় কতটা লাগছে, ঠিক আছে। এবার প্রথমবার এসইউভি কে অতিক্রম করার সময়, তারপরে যে সময়টা লাগছে, সেইটাকে জাস্ট আমি গাড়ির যে গতিবেগ, ওই সময়টা দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে আমার গতিবেগ বেরিয়ে যাবে। বোঝা গেল? এইবারে আমাকে একটা জিনিস বলো, যে দুজন মধ্যেকার দূরত্ব যদি 600 মিটার, 600 মিটার হয়, এবং এর হলো 15, এর হলো 5, তাহলে এদের মধ্যে দূরত্ব কি? আচ্ছা, দেখো, যা গতির অভিমুখে, অর্থাৎ একই অভিমুখে এটা, ঠিক আছে, 5। তাহলে এইখানে সময় কত লাগলো? যে 120 সেকেন্ড। তাহলে এইবার 120 ইন্টু কি বলেছে? 15 মিটার। তাহলে গাড়ির গতিবেগ কত বলেছে? 15 মিটার। তাহলে এটা কত হবে? 1800 মিটার। এবার এই ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি কোথায় লাগতো। যদি তোমার প্রশ্নে মনে করে এরকম দেওয়া থাকলো যে কোন কত রাউন্ডের পরে ও অতিক্রম করবে, কত রাউন্ডের পরে, অর্থাৎ প্রথম রাউন্ড তাহলে কত হলো? 1.5 কিলোমিটার। তাহলে কত নাম্বার রাউন্ডে অতিক্রম করবে? যে দুই নাম্বার রাউন্ড চলার সময় কিন্তু এই গাড়িটা এ থেকে অতিক্রম করবে। তো সেই রকমের প্রশ্নে তোমার এইটা কাজে লাগতো। এই ক্যালকুলেশনে
এই ক্যালকুলেশন কোনো কাজে লাগবে না, এই ভ্যালুটা। একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 14 মিটার, এর চারপাশে 1.5 মিটার চওড়া একটি পথ তৈরি করা, তবে পথটির আনুমানিক ক্ষেত্রফল। দেখো পার্কের ব্যাসার্ধ 14 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে এরকম একটা বৃত্তাকার পার্ক, এই পার্কের চারপাশে 15 মিটার চওড়া, এই একটা পার্ক, এটা আমাদের আঁকানো একটু গন্ডগোল, এটা 15 মিটার, ঠিক আছে। এইটা বাদ দিয়ে দাও, 15 বলতে 1.5 মিটার, ঠিক আছে। এটা 1.5 মিটার চওড়া, এটা আমি তাও মার্কিং করে দিচ্ছি, 1.5 মিটার চওড়া। এবং এর যে ব্যাসার্ধ সেটা কত বলা আছে, এটা 14। আচ্ছা, এইবার যখন আমরা বের করবো তখন ক্ষেত্রফল আমাদের কি বার করতে হবে, পাই ইন্টু এইটা যোগ হয়ে যাবে, মানে 15.5 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার, বোঝা গেল। এইবারে যখন আমি ক্যালকুলেট করবো এটা কি হয়ে যাবে, যে 22/7। এবার এইটাকে আমি স্কোয়ার করব না, এইটাকে আমি ভাঙলে কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ভাঙলে কি পাবো, 29.5 ইন্টু 1.5। তাহলে এই যে 1.5 এটাকে ভেঙে কত লিখতে পারি, 3/2। 3/2 মানে কত, এটার সঙ্গে 11, ঠিক আছে। আবার এইটার সাথে কত গুণ হবে, 4 7 28, 9 থেকে 8 বাদ দিলে 1। আচ্ছা 4.2 এর কাছাকাছি আসবে, ঠিক আছে। এইবার 4.2 এর কাছাকাছি 33 ইন্টু 4.2 মানে 132 আর প্লাস 6 পয়েন্ট, আচ্ছা 133.2 হবে, 33 পয়েন্ট না, দাঁড়া 1 মিনিট, এইটা এইখানে কত হবে, 3 4 12, আচ্ছা 11 আমরা পরে গুণ করি, 3 2 6, 3 4 12, 12.6 ইন্টু 11, এইবার করো, 6 6 2 8, 2 3, 138.6। এইটা কিন্তু আমাদের উত্তর হবে। এবার দেখো এইখানে আমি কি করলাম, এইখানে জাস্ট আমি এইখানে 8টা আমি দেওয়া আছে, এইবার 1.5 মিটার চওড়া, মানে এইখানে 15.5 এখানে যোগ হলো, যোগ হয়ে এইটা এবার ক্যালকুলেশনটাকে ছোট করলাম, এটাকে অ্যাপ্রক্সিমেশন করে আমি ক্যালকুলেশনটা করলাম 139 আসবে। এইভাবে তোমাকে করতে হবে। 5π/4 মানে কত ডিগ্রি, আচ্ছা 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, তাই এটাকে ডিগ্রি দিয়ে 180/π দিয়ে গুণ করতে হবে। তাহলে পাই পাই কাটো, 4 দিয়ে 45, কত হবে 225। আচ্ছা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত। আচ্ছা কি বললো তোমাকে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, এটা 5 সেন্টিমিটার। এবার এর যে ক্ষেত্রফল এটা আমাকে বের করতে হবে, কিন্তু দেখো যদি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ হয়, তার পুরোটার তার যে পুরোটার মনে করো কেন্দ্রীয় কোণ, আচ্ছা রেডিয়ানে দিয়েছে। এবার আমি একটা জিনিস বলি, ধরো তোমাকে এই যে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার আর যে বৃত্ত, এই বৃত্তের যে পরিসীমা সেটা কত হবে, 2πr। তাহলে 2πr মানে কত, 2 ইন্টু 3.14 ইন্টু আর মানে 5 মানে 31.4, ঠিক আছে। এইবার এই যে 31.4, আচ্ছা এখানে আমি পাই, এখানে আমি পাই রাখছি এটাকে, এই কাট এই 6, এইখানে এক্সাক্ট ভ্যালু বেরিয়ে আসবে তাহলে। আচ্ছা এটা তার মানে কত আসলো, 10 পাই, ঠিক আছে। এইবার এই যে 10 পাই, এই 10 পাইয়ের জন্য কত, এটা কার ভ্যালু, 360 এর ভ্যালু, ঠিক আছে। এটা কতর ভ্যালু, এই যে 10 পাই যেটা বেরোলো পরিসীমা, এটা কতর ভ্যালু, 360 এর ভ্যালু। তাহলে 360 এর ভ্যালু যদি 10 পাই হয়, তাহলে এখানে কতর ভ্যালু হবে, যেটা আমার
আচ্ছা 360 থেকে এটা আরো শর্টে করো, মানে আচ্ছা আমরা জানি কি 180 মানে পাই রেডিয়ান 100, তাহলে তার মানে 360 ডিগ্রি মানে কত, 2 পাই। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, 2 পাই রেডিয়ান বাই এন ইকুয়াল টু 10 পাই বাই এখানে কত বলেছে 10, তাহলে পাই পাই কাটলাম, ঠিক আছে, 10 কাটলাম, তাহলে এন ইজ ইকুয়াল টু কত হলো, 2 রেডিয়ান। এই হলো আমাদের উত্তর। তাহলে এখানে আমরা রেশিওর মাধ্যমে কিভাবে বের করলাম বুঝতে পারলে, এই যে সেক্টর অর্থাৎ বৃত্তকলা দেওয়া আছে, এর পাশ দেওয়া আছে, চাপটা দেওয়া আছে। এবার চাপের ক্যালকুলেশন আমি পরে করলাম, চাপে যেহেতু দেওয়া আছে আমি এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে পরিসীমা সেটা কত হবে 10 পাই। এবার এই 10 পাই মানে 360 ডিগ্রি, এবার 360 ডিগ্রি মানে কত রেডিয়ান, 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। এইবারে যে 2 পাই রেডিয়ান, এই 2 পাই রেডিয়ানের ভ্যালু দেওয়া আছে 10 রেডিয়ান, 10 পাই, 10 রেডিয়ান বুঝি 10 পাই। তাহলে এখানে বার করতে হবে আমাদের এই যে 10 এর ভ্যালুটা কত, তাহলে 10 পাই রেডিয়ানের ভ্যালু যদি 10 পাইয়ের ভ্যালু যদি 2 পাই হয় তাহলে 10-এর ভ্যালু কত হবে 2, তাহলে এখানে উত্তর কত হবে 2 রেডিয়ান, হয়ে গেল। এই হলো আমাদের শর্টকাট প্রসেস। তো এই সমস্ত প্রসেস অ্যাপ্লাই করে তোমাকে করতে হবে কিন্তু। এইবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস 4 ইজ ইকুয়াল টু √3, 3 মানে √3, তাহলে সাইনে কত, তাহলে 90 মাইনাস a ইকুয়াল টু 60, তাহলে a ইকুয়াল টু 30, সাইন 30 মানে এই যে 0.5, তাহলে x ইকুয়াল টু √7, x ইকুয়াল টু কি বলেছে √7, এটা হলো √7, ঠিক আছে। তাহলে x প্লাস 1/x, দেখো এইটা হবে √7 প্লাস 1/√7 মানে 8/√7, মানে এইটা যদি ভাঙে এই যে এইটা যদি আবার নিচে √7 দিয়ে গুণ করি তাহলে 8√7/7 দিয়ে ইয়ে হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে জাস্ট। দুটি সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত দিয়েছে, তাদের ক্ষেত্রফল দিয়েছে। দেখো দুটি সদৃশ ত্রিভুজের যদি বাহুর দেয় তাদের ক্ষেত্রফল অনুপাত 3² 5² হবে, 9:25। দেখো এইখানে এইটা ভ্যালু দিয়েছে, তাহলে এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। দেখো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এইটাকে জাস্ট আমি এইটা দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে এইটা যদি গুণ করি মানে এই রাশিটাকে অর্থাৎ এইটাকেই, এই যে 2 প্লাস √3 এইটাকে যদি ওপর নিচে গুণ করে দিই তাহলে কত হবে, যে 2 প্লাস √3 ওপরে চলে আসবে, এইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, যে 2 প্লাস √3 ওপরে চলে আসলো, আর নিচে যদি গুণ করি 1 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু এইটা চলে আসলো। তাহলে এক্স এইটার মান কত হবে, 2 প্লাস √3 এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস √3 মাইনাস 9 হবে, ঠিক আছে। এইবার এটার হোল স্কোয়ার মানে 7 প্লাস 4√3 প্লাস 2 প্লাস √3 প্লাস √3 মাইনাস 9 হবে, ঠিক আছে। এইবারে এখানে আমাদের কোনো গন্ডগোল হবে না, গন্ডগোল তো কিছু হয় না। আচ্ছা এইবার তুমি একটা জিনিস দেখো, এই যে 7 আর এই যে 2 কেটে যাবে, এইখানে 9 কিন্তু কেটে গেল, তাহলে 5√3 আসলো, এটা কত হলো 5√3, তাহলে এর উত্তর কত হলো 5√3। আচ্ছা এখানে এখানে 33 না, এটা হবে 3√3, এটা অপশন, এটা হবে 5√3, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, এটা হবে 7√3, এটা হবে 9√3, তাহলে এটার উত্তর কত আসলো, এই যে 5√3 আমাদের উত্তর।
একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলির অনুপাত 1:2:3:4। তাহলে আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যে অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ 1 আর 3-এর যোগফল আর 2 আর 4-এর যোগফল, এদের কিন্তু যে মান, এই এই সবগুলোর যে যোগফল সেইটা কত হবে? 360 হবে। এইবারে এই যে 3 আর 1 অর্থাৎ এই যে 4, এর 4 ভ্যালু বলা আছে, একটা হলো 180, আর একটা এই যে 6 অর্থাৎ এই যে অপোজিট অর্থাৎ এই যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে ধরো একটা এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এইরকম। এইবার এর যে ধরো অপোজিট কোণ মানে এইটা দেখলাম এ বি সি আর ডি, তাহলে এই যে এ আর সি এইটা মিলে হবে 180, আর বি আর ডি মিলে হয় 180। তাহলে তার মানে আমি কি লিখতে পারি যে এই 1 আর 3 মানে এই যে 4 এর ভ্যালু হবে 180, তার মানে আমি এখান থেকে আমি বের করতে পারি যে 1 এর ভ্যালু 45। আবার এই যে 6, 2 আর 4 মানে 6, তাহলে এই 6 এর ভ্যালু 180 হলে 2 এর ভ্যালু কত হবে? 60 হবে। এইবারে এই যে টোটাল যে সাম অর্থাৎ এই যে টোটাল যে কোণের যে যোগ, এই টোটাল কোণের যোগফল কত? 4 3 7 দিন, তাহলে টোটালের ভ্যালু বলা আছে 10, এই 10-এর ভ্যালু কত বলা আছে? 10-এর ভ্যালু বলা আছে হলো 360। ঠিক আছে, এইবারে 10-এর ভ্যালু যদি আমাদের 360 থাকে, তাহলে 1-এর ভ্যালু আমাদের কত হবে? 36 ডিগ্রি। এই হলো আমাদের উত্তর। তাহলে এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এটা একটা প্রপার্টি হলো যে অল্টারনেটিভ কোণ অর্থাৎ যে অপোজিট অ্যাঙ্গেল তাদের সাম 180 ডিগ্রি হয়। তার সাথে সাথে এখানে যেহেতু আমাকে টোটাল দিয়ে দিয়েছে, ওই জন্য আমি টোটালটাই ধরে নিলাম যে 360। ওই 360 থেকে 1-এর ভ্যালু বার করলাম, কারণ এখানে 1ই হলো সবচেয়ে ছোট, ওই জন্য 1-এর ভ্যালু এখানে বার করতে হবে। আচ্ছা, এখানে সেকের ভ্যালু দেওয়া আছে, তাহলে সাইনে কত হবে? 12/13। দেখো এখন আমরা রিজনিং এর দিকে ধীরে ধীরে এগোবো। দেখো, লিবার্টি, অটোনমি, ঠিক আছে, ইকুয়ালিটি কি হবে? ইকুয়ালিটি মানে দেখো এখানে বৈধতা আছে, নিরপেক্ষতা আছে, ন্যায্যতা আছে, বৈচিত্র্য আছে। বৈচিত্র্য হবে না, নিরপেক্ষতা হবে না, বৈধতা হবে না, সুতরাং ফেয়ারনেস, সরি এটা ফেয়ারনেস হবে না, এটা ইকুয়ালিটি মানে নিরপেক্ষভাবে কাজ করা, এটা হবে নিউট্রালিটি। দেখো, বি এর থেকে জি +5, জি এর থেকে এল +5, এর থেকে কিউ +5, কিউ এর থেকে +5 বলে এখানে যে ভি, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, এইটাই কিন্তু আমাদের উত্তর। নেক্সট কি বলেছে যে অ্যাটম থেকে মলিকিউল, তাহলে সেল থেকে কি হবে? আচ্ছা, অ্যাটম থেকে যদি মলিকিউল হয় তাহলে সেল থেকে টিস্যু, তাহলে 2 থেকে 12 মানে 6, এখানে গ্যাপ হলো 10, এখানে গ্যাপ 18, এখানে গ্যাপ 26, এখানে গ্যাপ 34, আচ্ছা এইখানে গ্যাপ 8, এইখানে গ্যাপ 8, এইখানে গ্যাপ 8, তাহলে এইখানে গ্যাপ কত হবে? 42, তাহলে এইখানে যদি 42 হয় 132 হবে উত্তর। আচ্ছা, এইখানে এবার দেখো একটা স্টেটমেন্ট দিয়েছে যে মোস্ট ফার্মার্স অর্থাৎ ওই অঞ্চলের অধিকাংশ কৃষক সেচের জন্য মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। আচ্ছা তোমাদের, আচ্ছা এটাই বাংলাতেই করো, মৌসুমী বৃষ্টি, কিন্তু ইংলিশে পড়া তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে, বারবার বলছি। এবার নির্ভরশীল, এইবার এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের একটা রুল মাথায় রাখতে হবে, তুমি যে কনক্লুশনই নাও সেইটাকে তোমার এই স্টেটমেন্টের মধ্যে থেকেই হতে হবে, স্টেটমেন্টের বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, যে কনক্লুশনটা দাও সেটা কখনো হার্শ হবে না বা রুড হবে না, এইটা হলো সেকেন্ড রুল। এবং যেটাই নাও তোমাকে এই কনক্লুশনের মধ্যে তুমি যেটা বার করতে পারবে সেইটাকেই তোমাকে ট্রু ধরে, এখানে যদি ভুল বলে সেটাকে তোমাকে সত্যি ধরে নিতে হবে। তো এইটা হলো এর নিয়ম। এইবার দেখো কি বলেছে যে ওই অংশের অধিকাংশ কৃষক সেচের জন্য মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল, তাহলে ওই অঞ্চলে সঠিক সেচ পরিকাঠামো নেই। আচ্ছা, এইটা কিন্তু আমি এখানে বুঝতে পারছি না যে
যে দুর্বল ওই অঞ্চলে শেষ পরিকাঠামো আছে কিনা, ঠিক আছে। আমাকে এখানে এর মধ্যে বলা নাই, আমি জানি যে মৌসুমী বৃষ্টির ওপর শেষ পরিকাঠামো না থাকলে নির্ভর হয়, কিন্তু এখানে যেহেতু বলা নেই আমি এটাকে কিন্তু ধরতে পারবো না। এইবার কি বলেছে, দুর্বল মৌসুমী বায়ু কৃষি উৎপাদন হ্রাস করে। আচ্ছা, মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল, তার মানে এইখান থেকে আমি এটা বুঝতে পারছি যে দুর্বল মৌসুমী বায়ু কৃষি উৎপাদন হ্রাস করতে পারে। তাহলে এখানে কি হবে, অনলি টু ফলোস। দেখো এইখানে কি বলেছে, এইটা তোমাকে এই যে দ্য ডিসকভারি অফ এক্সোপ্ল্যানেটস ইন হ্যাবিটেবল জোনস অ্যারাউন্ড দ্য ডিস্ট্যান্ট স্টার্স প্রোভাইডেড দ্য এক্সাইটিং প্রসপেক্টস ফর দ্য সার্চ অফ এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ, ইয়েস দ্য ভার ডিফারেন্সেস অ্যান্ড টেকনোলজি লিমিটেশন ফর সিগনিফিকেন্ট। আচ্ছা, এখানে তোমার যেটা বলার চেষ্টা করেছে যে পৃথিবীর বাইরে যে সমস্ত প্ল্যানেটগুলো আছে তার মধ্যে যে জীব বৈচিত্র্য আছে কিনা, এবং সেটা দূরের কোনো নক্ষত্রতেও থাকতে পারে এবং সেখানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফও থাকতে পারে, কিন্তু সেটা আমাদের টেকনোলজিক্যাল লিমিটেশনের জন্য ডাইরেক্ট এক্সপ্লোরেশনের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। তাহলে এইখান থেকে আমি কী কী অ্যাজাম্পশন ধরতে পারি, দেখো এক্সো প্ল্যানেট লোকেটেড ইন দ্য হ্যাবিটেবল জোনস মে সাপোর্ট লাইফ। আচ্ছা, এখানে যেটা বলতে চেয়েছে যে এক্সো প্ল্যানেটসে হ্যাবিটেবল লাইফ থাকতে পারে, এখানে আমি বুঝতে পারছি যে এই যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ বলেছে, তাহলে এইটা আমাদের কিন্তু সঠিক হবে। কারেন্ট টেকনোলজি ইনসাফিসিয়েন্ট ফর ডাইরেক্ট এক্সপ্লোরেশন, এই যে সিগনিফিক্যান্ট অবস্টাকলস, তাহলে এটাও আমার রাইট হবে। রিমোট ডিটেকশন মে মেক ডাইরেক্ট এক্সপ্লোরেশন আননেসেসারি, এইটা কিন্তু এখানে বলা নাই। প্রোভাইড শব্দটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ অক্ষর কি ব্যবহার করা হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ, PROD। আচ্ছা, এখান থেকে দেখো একটা আসবে ড্রপ আসবে শুধু, এটা কি হবে 1। আচ্ছা, এখানে দুটো অ্যাড্রেস দেখতে হবে। আচ্ছা দেখো এইখানে রাজীব চৌহান, দেখো সবসময় এখানে কি করতে হয়, এখানে অ্যাড্রেসটাকে ম্যাচ করে দেখতে হয় যে কোনটা ম্যাচ করছে। দেখো এইখানে এইটা ম্যাচ করছে না, কারণ এই যে 00 চলে আসছে, এইখানে যে 3/5 চলে আসছে, সুতরাং এইটা বা এই 2 আর 3 আমাদের উত্তর। দেখো স্ট্যামিনা শব্দটিকে প্রতিটি অক্ষরকে বর্ণানুক্রমিকভাবে সাজানো, অর্থাৎ স্ট্যামিনা। আচ্ছা, AAINNST। আচ্ছা, ম্যাচ নেই, একটা ম্যাচ আছে, ম্যাচ নেই। সুতরাং ম্যাচ হলো, এবার কি বলেছে, এটা ম্যাচ করতে হবে না, এটা বলেছে যে প্রথম অক্ষর বাম দিক থেকে প্রথম অক্ষর মানে এ, এবং ডান দিক থেকে চতুর্থ অক্ষর মানে এইটা। তো এবার এদের মধ্যে কতগুলো বর্ণ আছে। আচ্ছা, এম এর নাম্বার কত, 13, এ এর নাম্বার কত, 1, তাহলে এই যে 13 নাম্বার আর 1 নাম্বার মানে টোটাল সংখ্যা কত, 12, ঠিক আছে। -1 মানে কটা নাম্বার আছে, 11টা, এই যে 11টা। এবার NPR থেকে OQS XYZ, ঠিক আছে। এন পরে ও, পি এর পরে কিউ, আর এর পরে এস, তাহলে এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড, জেড এর পরে এ। আচ্ছা, একটা বলেছে একটা 50টি বইয়ের একটি সারিতে এ বাম দিক থেকে বই এ 15তম স্থানে, বই বি ডান দিক থেকে 20তম স্থানে আছে, ঠিক আছে। এবার দেখো বি এর পজিশন বলেছে বাম দিক থেকে 20তম স্থানে ডান দিক থেকে, তাহলে এর লেফট থেকে পজিশন কি হবে, যে 51 - 20, আর তাহলে এটা 31 লেফট হবে। তাদের মাঝে কতগুলো বই, তাহলে এ এর হলো 15 লেফট, এটা এ, আর বি এর হলো 31 লেফট, তাহলে এদের দুজনের ডিফারেন্স কত, 16 - 1 মানে 15। দেখো এখানে কি বলেছে, যে এ যদি এ বি এর পুত্র হয় এবং বি সি এর ভাই হয়,
কে বলেছে এ বি এর পুত্র, একটু নিচে করি, এ বি এর পুত্র এবং বি সি এর ভাই হয়, সি এর ভাই, তাহলে সি এর কে হন, আঙ্কেল। বোঝা গেল? তারপর কি বলেছে যে নিচে একটি সংখ্যা অন্যদের মতো হয়। দেখো এইটা হলো 11 কিউব, এটা 13 কিউব, এইটা 15 কিউব, কিন্তু এইটা আমাদের 16 কিউব। এগুলা সবই বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, সুতরাং এইটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। নিচে একটি সংখ্যা প্যাটার্ন খুঁজতে বলছে, কোনটা প্যাটার্ন ভঙ্গ করছে। দেখো 2 এর থেকে +3 +5 +7 প্লাস এইখানে 11 যোগ করা আছে, আবার এইখানে 8। আচ্ছা এইখানে যেটা হবে সেটা হলো আমাদের না 3 × 7 11, তারপরে 2 আর 1। আচ্ছা এখানে দেখো প্রাইম নাম্বার একটা সিরিজ দেওয়া আছে, দেখো এই যে দুটোর গ্যাপ যেটা বলা আছে আর কি আমাদের, এই দুটোর গ্যাপ কত 3, এই দুটোর গ্যাপ 5, এই দুটোর 7, এই দুটোর 11, এইখানে সেই হিসাবে কি হওয়ার কথা 13 হওয়ার কথা, কিন্তু আছে কত, এটা 13 হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি, আছে কত, আছে হলো 12। ঠিক আছে, আবার এইখানে দেওয়া আছে 18, সুতরাং এইটা কিন্তু আমাদের হবে না। আচ্ছা মাউসকে কোড করা হয়েছে 45291, র্যাটকে কোড করা হয়েছে 786, তবে স্টোরের কোড কি হবে? আচ্ছা মাউসকে স্টোর অর্থাৎ এখানে দেখো এস এর কোড এখানে কি দেওয়া আছে 9 দেওয়া আছে, তাহলে প্রথমে 9 হবে, তারপরে টি টি এর কোড কি দেওয়া আছে 6, তাহলে 9 এর পরে 7 আছে, 9 এর পরে 8 আছে, কেটে দিলাম। আচ্ছা তারপরে কি বলেছে যে ও ও এর কোড কি দেওয়া আছে এখানে 5, দেখো 5 এইখানে আছে কিন্তু এইখানে নেই, এটাও কেটে দাও, সুতরাং এইটাই আমাদের উত্তর। কারণ কিভাবে এটা কোড করলাম বলতো, এম ও ইউএসি, ঠিক আছে, আবার র্যাট 786, আর এইটা বলা আছে 45291। এইবারে এই সোজা সোজা যা কোড যার যা কোড হবে ওই অনুযায়ী কোড বসাতে হবে। দেখো $7 মানে 558, $6 মানে 40, আর হলো তাহলে $5 1। আচ্ছা এইটা তুমি ইয়ে করে দেখো, এর স্কোয়ার 7 স্কোয়ার যোগ 3 স্কোয়ার করলে হবে 58, আবার 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে হবে হলো 40, সুতরাং এইটা কত হবে আমাদের 26। পয়েন্টিং টু দ্য গার্ল, অর্থাৎ একটি মেয়ের দিকে ইঙ্গিত করে একটা মহিলা বললেন সে আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে, তাহলে সে কে হবে আমার সিস্টার। একজন মহিলা বললেন এই ব্যক্তির পুত্রের বোন, আচ্ছা আমার মেয়ে, তাহলে যদি তাই হয় তাহলে ওই যে এই যে মহিলা এখানে যেটা বলতে চাইছে এই মহিলার সঙ্গে এই মেয়েটার সম্পর্ক কি, মাদার হবে। দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের যোগফল এত বলেছে, সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে। দেখো 7:9 দিয়েছে, তাহলে 9 এখানে যেহেতু দিয়েছে তাহলে যে সংখ্যা আসুক সেটা 9 এর ফ্যাক্টর হবে, বড় সংখ্যাটা, তাহলে এইটা তো 9 এর ফ্যাক্টর নয়, এইটাও 9 এর ফ্যাক্টর নয়, এইটাও 9 এর ফ্যাক্টর নয়, সুতরাং এইটাই আমাদের উত্তর। কিন্তু দেখো আমাদের অঙ্ক করতে হলো না, যে ডিভিজিবিলিটির সূত্র আমরা প্রয়োগ করলাম, হয়ে গেল। দেখো 16 + 11 মানে a 1/9 = b, a পার্সেন্টেজ b a ইন্টু b, a পার্সেন্টেজ b = a ইন্টু b -1, তাহলে a পার্সেন্টেজ b = কত, a মানে কত বলেছে
27, বি মানে 1/9, তাহলে এ পার্সেন্টেজ বি মানে 27 ইন্টু 1/9 মাইনাস 1 মানে 2। দেখো 28/2 কে যোগফলকে 8 দিয়ে গুণ করা হয়, তাহলে ফলাফল কত হবে? আর 28/40, 28/22 মানে 50 মানে 400। তো স্টুডেন্ট আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো মতো প্র্যাকটিস করো যাতে নেক্সট সিলেকশন